শিশু দিবাযত্ন বা ডে কেয়ার সেন্টারকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। সোমবার রাজধানীর পান্থপথে পানি ভবনের অডিটোরিয়ামে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডে কেয়ার শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং তাদের শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ ভিত্তি। বর্তমানে দেশে 123টি শিশু বিকাশ কেন্দ্রে মাত্র 7,360 শিশু সেবা পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের প্রয়োজনের তুলনায় এ সংখ্যা খুবই সীমিত। তাই শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ নিশ্চিত করতে দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা ও সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন ডক্টর জুবাইদা। আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন। ভিত্তি সততা, ভিত্তি নিষ্ঠা, ভিত্তি শান্তি, ভিত্তি শিক্ষা, ভিত্তি সংস্কৃতি, ভিত্তি মানবিকতা, ভিত্তি সহনশীলতা, নিয়মানুবর্তিতার, কৌতূহলে, অধ্যবসায়ে, পারস্পরিক সম্মানে, দেশপ্রেমে। বিরাট নারী জনসংখ্যাকে বেকারত্বের বোঝা থেকে পরিত্রাণ দিচ্ছে। নির্বাচন কমিশন আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় শুরু হলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে স্থানীয় সরকারের প্রায় সব স্তরের নির্বাচন বাকি রয়েছে। তাই সংবিধান ও আইনের ধারাবাহিকতা বজায় রাখতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শেষে উপজেলা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় 1 বছর সময় লাগতে পারে। নির্বাচন কমিশন আরও জানায়, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন, বিধিমালা ও আচরণবিধি সংশোধনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নতুন বিধিমালা ইভিএম ব্যবহার না করা, অনলাইনে মনোনয়নপত্র জমার সুযোগ বাতিল, পোস্টাল ব্যালট ও পোস্টার ব্যবহারের সুযোগ না রাখার প্রস্তাব রয়েছে। বিগত সরকারের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার উন্নয়নের কাজ দেখিয়েছে, কিন্তু সেই কাজের অর্ধেকই চুরি করেছে। আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমবারের মতো পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের চলমান পল্লী উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের কথা জানান। দুর্ভাগ্য আমাদের, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে, তাই না? এবং আমাদের গ্রাউন্ড বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা তো দীর্ঘদিন আপনার রাজনীতির মধ্যে এই জেল জুলুম মধ্যে থেকে এখন যখন গ্রামে গেছি, গিয়ে দেখি যে রাস্তাঘাট নাই। 41 লক্ষ পরিবার, ফ্যামিলি যারা নারী প্রধান এবং গৃহকর্ত্রী, তাদের হাতে যে আমরা ফ্যামিলি কার্ডটি তুলে দেব, এদেরকে আপনাদের সদস্যর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। এই 43 লক্ষ কৃষককে আপনাদের টার্গেটিং গ্রুপের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আলাদাভাবে লোক খুঁজবার দরকার নেই, লোক সরকারই আপনাদেরকে তৈরি করে দিচ্ছে। রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রাজুকের নির্মাণ বিধিমালা অমান্য করে গড়ে তোলা বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আজ দিনব্যাপী জোন 6/1 আওতাধীন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। অভিযানে রাজুকের অনুমোদিত নকশা অনুসরণ না করে নির্মিত 2টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। একই সঙ্গে ভবন দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে 2টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।
হয়। এ সময় রাজুকের অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ভবন নির্মাণে অবশ্যই রাজুকের অনুমোদিত নকশা ও বিধিমালা অনুসরণ করতে হবে। জননিরাপত্তা ও পরিকল্পিত নগরায়নের স্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমরা আজকে দিনভর সিদ্ধেশ্বরী এলাকাতে আমরা রাজুকের নিয়মিত যে মোবাইল কোর্ট আছে সেটি আমরা পরিচালনা করছি। আমরা ইন দা মিন টাইম 4টি ভবনে আমরা অভিযান পরিচালনা করেছি এবং সেখানে আসার কথা হলো 2টি ভবনকে আমরা মোটামুটি ঠিকঠাক অবস্থায় পেয়েছি, অর্থাৎ যে অনুযায়ী তারা প্ল্যান নিয়েছিল সেভাবেই তারা ভবনটি নির্মাণ করছে। আর বাকি যে 2টি ভবনে আমরা ব্যত্যয় পেয়েছি সেখানে আমরা বরাবরের ন্যায় তাদের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করেছি এবং একটি ভবনের আংশিক আমরা আমাদের লোকবল যেটা ছিল এবং এক্সকাভেটর ছিল সেটা দিয়ে আমরা অপসারণ করেছি। ন্যাটো শীর্ষ সম্মেলনের আগের দিন ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 11 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে শহরের 20টিরও বেশি স্থানে উদ্ধার অভিযান চলছে এবং অন্তত 2টি জেলায় বহুতল আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে গুদামঘর ও একটি গ্যারেজ ওয়ার্কশপও। এদিকে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। একই সময় দক্ষিণ পূর্বাঞ্চলের ঝাপরিঝাজিয়াতেও রুশ গাইডেড বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত এবং 2 শিশুসহ অন্তত 13 জন আহত হয়েছেন। অন্যদিকে কৌশলগত শহর কোস্তিয়ান্তিনিভকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে রাশিয়া। তবে সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইউক্রেন বলেছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতেই মস্কো এ ধরনের তথ্য ছড়াচ্ছে। আনন্দ, উচ্ছ্বাস, বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে উৎসব মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। সকাল 10টায় জোহা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ফরিদুল ইসলাম এবং সরকারের ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে উপাচার্য ও অতিথিদের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে দিয়ে শেষ হয়। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের পর সিনেট ভবনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। সেখানে উপাচার্য ডক্টর ফরিদুল ইসলাম বলেন, গৌরবের 73 বছর পেরিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং উচ্চশিক্ষা ও গবেষণায় দেশের উন্নয়নে বিদ্যালয় তার গুরুত্বপূর্ণ অবদান ধরে রাখবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অর্জন ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নওগাঁ সদর উপজেলার একযোগে বাস্তবায়ন করা হয়েছে কৃষি প্রণোদনা ও মানবিক সহায়তা কর্মসূচি। 2025-26 অর্থ বছরের আওতায় কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, চারা, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে চাল ও নগদ অর্থ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পৃথক 2টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন মাহমুদ। এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের মতে এই উদ্যোগের মাধ্যমে একদিকে কৃষকরা উৎপাদনে আরও উৎসাহিত হবেন, অন্যদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রয়োজনীয় সহায়তা পেয়ে স্বস্তি ফিরে পাবে। বেতন ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে গাইবান্ধায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ ডাক কর্মচারী সমিতি। সোমবার দুপুরে জেলা ডাকঘরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করেন আন্দোলনরত কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ডাক কর্মচারী
সমিতির সভাপতি মোহাম্মদ আবু জাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ কবির সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনকারীরা বলেন, বর্তমান বেতন ভাতা দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অথচ ডাক বিভাগের কর্মীরা দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকলেও তাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। তাই বেতন ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। গাজীপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। পিঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাওয়ালপুর আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবু বকর সিদ্দিক। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে, পরিবেশকে সবুজ ও বাসযোগ্য রাখে। তাই সবাইকে বেশি বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। কর্মসূচিতে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় টানা 3 দিন ধরে গুড়ি থেকে মাঝারি এবং কখনো মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। বর্তমানে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় জেলায় 62.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূল জুড়ে আকাশ এখনো ঘন মেঘে ঢাকা রয়েছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বিরূপ আবহাওয়ার কারণে মোংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর থেকে মোংলা সহ সুন্দরবন উপকূল জুড়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে বন্দর কার্যক্রমেও। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে নোঙর করা বিদেশি 8টি বাণিজ্যিক জাহাজ থেকে চাল, সার, কয়লা সহ বিভিন্ন পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনের পর্যটন স্পটগুলো প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, আবহাওয়া উন্নতি না হওয়া পর্যন্ত বন্দর কার্যক্রমে ধীর গতি এবং পর্যটন খাতেই স্থবিরতা অব্যাহত থাকতে পারে। রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে 3 পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় অনিয়মের অভিযোগে পাংশা সরকারি কলেজের 3 শিক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ ABM ওয়াহিদুজ্জামান ডাবলু। তিনি জানান, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত তদারকি করেছেন। এ সময় মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা বোর্ডের বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট 3 পরীক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়। কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
দেশের শিল্প কারখানায় জ্বালানির সংকট নিরসনে সরকার ক্র্যাশ কর্মসূচি চালু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে তিনি বলেন, বর্তমান জ্বালানির সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া, তাই এটি চোখের পলকে সমাধান করা সম্ভব নয়। তবে শিল্প উৎপাদন সচল রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করছে। এ সময় তিনি বলেন, শিপ ব্রেকিং খাতে পরিবেশ বান্ধব কার্যক্রম নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানকে গ্রিন লাইসেন্স নিতে হবে এবং এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা দেবে। মন্ত্রী আরও জানান, দেশের শিপ রিসাইক্লিং শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পাশাপাশি ব্যবসায়ীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে না পড়েন সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 3 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া 47 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সকাল 9টা 20 দৌলতপুর উপজেলার ডিগ্রিচর এলাকায় অভিযান চালায় উদয়ননগর বিওপির একটি টহল দল। অভিযানে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।